বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে প্রচারিত আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার কাহিনী ডন কৃষ্ণবার্গের ভবিষ্যৎবাণী। আত্মভোলা এই বৈজ্ঞানিকটি মুহূর্তের মধ্যে পাঠকমহলের মন জয় করে নেয়। প্রফেসর শঙ্কুর প্রথম অভ্যুত্থান হয় সত্যজিৎ রায়ের বোম যাত্রীর গায়ে এই গল্পে। শঙ্কু ছাড়াও সত্যজিৎ রায় আমাদের উপহার দিয়েছেন গল্প বলিয়ে তারিণ খুড়ো ও প্রদোষ মিত্র, অর্থাৎ আমাদের ফেলুদা। আজকের গল্প ডন কৃষ্ণবার্গের ভবিষ্যৎবাণী প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা পূজাবার্ষিকী 1396 বঙ্গাব্দ, অর্থাৎ 1989 খ্রিস্টাব্দের সংখ্যায়। এই গল্পটি আমরা সংগ্রহ করেছি সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র এই বইটি থেকে। আজকের গল্পের প্রধান চরিত্র প্রফেসর শঙ্কু, জেরেমি সার্গাস, হিদেইচি সুমা, উইলহেলম রোল, সালভাডর সাওয়াটি। গল্পকথক অর্থাৎ প্রফেসর শঙ্কুর চরিত্রে তুহিন হালদার এবং অন্যান্য চরিত্রে পথিক হালদার। শুরু হচ্ছে আজকের গল্প ডন কৃষ্ণবার্গের ভবিষ্যৎবাণী প্রথম পর্ব। সেপ্টেম্বর 6। আজ আমার বন্ধু জেরেমি সন্ডার্সের কাছ থেকে একটা আশ্চর্য চিঠি পেয়েছি। সেটি হলো এই: প্রিয় শঙ্কু, তোমাকে একটা অদ্ভুত খবর দেবার জন্য এই চিঠির অবতারণা। আমাদের দেশের কাগজে খবরটা বেরিয়েছে, কিন্তু ভারতবর্ষে হয়তো বেরোয়নি। মেড্রিডের এক লাইব্রেরিতে একটি অতি প্রাচীন পাণ্ডুলিপি পাওয়া গিয়েছিল 3 মাস আগে। স্পেনের বিখ্যাত ভাষাবিদ প্রফেসর আলফোনসো বেরেকা 3 মাসে এই পাণ্ডুলিপির পাঠোদ্ধার করেছেন এবং একটি সাংবাদিক সম্মেলনে সেটা সম্বন্ধে বলেছেন। এই পাণ্ডুলিপির লেখকের নাম হল ডন কৃষ্ণবার্গী এবং এর রচনাকাল হল 1483 থেকে 1490, অর্থাৎ আজ থেকে 500 বছর আগে। বেরেকা বলেছেন এই পাণ্ডুলিপিতে কৃষ্ণবার্গী অজস্র ভবিষ্যৎবাণী করে গেছেন, যার অধিকাংশই ফলে গেছে। তুমি তো ফরাসি গণিতকার নট্রাডামুসের কথা জানো। নট্রাডামুস জন্মেছিলেন 1503 খ্রিস্টাব্দে এবং তিনিও পরে বহু ভবিষ্যৎবাণী করে গেছেন, যার অনেকগুলোই ফলে গেছে। লন্ডনের প্লেগ ও অগ্নিকাণ্ড, ফরাসি বিপ্লবে সম্রাট ষোড়শ লুইয়ের লাঞ্ছনা, নেপোলিয়নের উত্থান ও পতন, লুই পাস্তুরের যুগান্তকারী আবিষ্কার, এমনকি আমাদের যুগে হিরোশিমা ও নাগাসাকির উপর আণবিক বোমাবর্ষণ, অষ্টম এডওয়ার্ডের সিংহাসন ত্যাগ, হিটলারের অভ্যুত্থান ইত্যাদি অনেক কিছুই নট্রাডামুস সঠিকভাবে বর্ণনা করে গিয়েছিলেন। কিন্তু এই স্প্যানিশ পাণ্ডুলিপিতে যা ভবিষ্যৎবাণী আছে তা নট্রাডামুসের কীর্তিকে ম্লান করে দেয়। গত 500 বছরে এমন কোনো বিখ্যাত ঐতিহাসিক ঘটনা নেই যা কৃষ্ণবার্গী তার দিব্য দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করেননি। আমার তো বিশ্বাস তোমার কথাও তিনি বলে গেছেন। 20 শতাব্দীতে এক অসাধারণ প্রতিভাশালী বিজ্ঞানীর আবির্ভাব হবে, যার নামের আদ্যক্ষর এস। এ তুমি ছাড়া আর কে হতে পারে? আমি ম্যাড্রিডে গিয়ে বেরেকার সঙ্গে দেখা করি এবং এই পাণ্ডুলিপি নিয়ে আলোচনা করি। আমার এই চিঠি লেখার প্রধান কারণ হলো
কৃষ্ণবার্গের এই বিশেষ ভবিষ্যৎবাণী। তিনি এক জায়গায় লিখেছেন, সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে এক প্রাণীর আবির্ভাব হবে, যারা বিজ্ঞানের ক্ষেত্রে মাত্র 300 বছরে মানুষের কীর্তিকে অনেক গুণে অতিক্রম করে যাবে। মানুষ এই প্রাণীর সন্ধান পাবে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, এবং এই প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবার আশঙ্কা মানুষই দূর করবে। প্রশ্ন হচ্ছে, এই প্রাণী কি সত্যি আছে? যদি থাকে তবে তারা কোত্থেকে এলো, এবং একটি দ্বীপে বাস করে তারা এত অল্প সময়ে বিজ্ঞানে কি করে এত দূর অগ্রসর হলো? সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে অনেক বিখ্যাত পর্যটক প্রশান্ত মহাসাগর পরিভ্রমণ করে অনেক কিছু আবিষ্কার করে। আমি গত 1 মাস ধরে ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে এইসব পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত পড়ে দেখেছি। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ফরাসি পর্যটক জি ফ্রাঁসোয়া লা পেরুজ প্রশান্ত মহাসাগরে পাড়ি দেন। তার বিবরণ তিনি লিখে গেছেন। সেটা পড়তে পড়তে এক আশ্চর্য ঘটনার বর্ণনা পেলাম। লা পেরুজের জাহাজ একবার ঝড়ে পড়ে কষ্টত্রস্ত হয়ে এক অজানা দ্বীপের কাছে এসে পড়ে। তখন সন্ধ্যা। সেই সময় লা পেরুজ এক আশ্চর্য দৃশ্য দেখেন। দ্বীপের একটা অংশ থেকে একটি আলোক স্তম্ভ উঠে আকাশে বহু দূরে চলে গেছে। এর কারণ জানার চেষ্টা লা পেরুজ করেননি, কারণ ঝড় থেমে যাওয়ায় তারা আবার কষ্টে ফিরে গিয়েছিলেন। আলোক স্তম্ভের বর্ণনা পড়লে লেসার রশ্মির কথাই মনে পড়ে। অন্য কোনো আলো এই ধরনের সমান্তরাল স্তম্ভ রচনা করতে পারে না। ভেবে দেখো, এই ঘটনা 100 বছর আগে দেখা, আর মানুষের লেসার রশ্মি আবিষ্কার হলো সাম্প্রতিক ঘটনা। আমার প্রবল আগ্রহ হচ্ছে এই দ্বীপে গিয়ে অনুসন্ধান করার। আমার কেন জানি মনে হচ্ছে এই প্রাণী সম্পর্কেও কৃষ্ণবার্গের গণনা নির্ভুল। আমাদের মনোরো দ্বীপ অভিযানে আমরা যে যান ব্যবহার করেছিলাম, আমাদের জাপানি বন্ধু হিদেচি সুমার তৈরি জেট চালিত সুমাই ক্রাফট, সেই একই যান আমরা এবারও ব্যবহার করতে পারি। সুমাকে বললে ও রাজি হবে না, এটা আমার বিশ্বাস হয় না। আর ক্রোল তো পা বাড়িয়েই আছে। এখন বাকি শুধু তোমার সম্মতি। তোমাকে তো চিনি আমি 17 বছর ধরে। আমার দৃঢ় বিশ্বাস তুমি রাজি হবে। কি স্থির করো, অবিলম্বে জানাও, কারণ অনেক রকম তোড়জোড় আছে। শুভেচ্ছা নিও। ইতি, জেরেমি সন্ডার্স। এ ব্যাপারে যে আমার উৎসাহ না হয়ে যায় না, সেটা সন্ডার্স ঠিকই বলেছে। সত্যি কি এই উন্নত স্তরের প্রাণী যারা মানুষ নয়, তারা এই পৃথিবীতে বাস করছে এতদিন ধরে? ডন ক্রিস্টোফারলির এই গণনাও কি নির্ভুল? আমি এই অভিযানে যোগ দিতে অবশ্যই প্রস্তুত। সে খবর আমি সন্ডার্সকে আজই জানিয়ে দিচ্ছি। সেপ্টেম্বর 13। অভিযানের সমস্ত আয়োজন হয়ে গেছে। সুমা এক কথায় রাজি। তার যানই আমরা ব্যবহার করছি, তবে এটা আগের চেয়ে আরো উন্নত ধরনের যান, সুমা ক্রাফট 2। আমরা 4 জন ছাড়া আর একজন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইনি হলেন বার্সেলোনার বিখ্যাত প্রত্নতাত্ত্বিক প্রফেসর সালভাডর সাবেটিনি। এর সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল ব্রাসেলসের এক বিজ্ঞানী সম্মেলনে। বয়স 60-এর বেশি নয়। পণ্ডিত ব্যক্তি, তাতে সন্দেহ নেই, তবে কিঞ্চিৎ দাম্ভিক আর একগুঁয়ে। তিনি অভিজাত বংশের সন্তান, তবে এখন অবস্থা পড়ে গেছে। ক্রিস্টোফারলির প্রতি ইনিও পড়েছেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে এনার ধারণা এস নামধারী যে বিজ্ঞানীর কথা ক্রিস্টোফারলি বলে গেছেন,
তিনি হলেন ইনি নিজেই। আমরা সকলে সিঙ্গাপুরে একত্রিত হব, তারপর সেখান থেকে রওনা। লা পেরুজের সঙ্গে ক্রোনোমিটার ইত্যাদি নানা রকম যন্ত্র ছিল, তাই তিনি এই রহস্যময় দ্বীপের অবস্থান দিয়ে গেছেন। সেটা হলো 4124 নর্থ বাই 161.5 ওয়েস্ট। ম্যাপে দেখা যাবে ওখানে কোনো দ্বীপের চিহ্ন নেই, সেটাই অবশ্য স্বাভাবিক। আমরা 25শে সেপ্টেম্বর রওনা হচ্ছি। সেপ্টেম্বর 24, সিঙ্গাপুর। আমরা এখানে জমায়েত হয়েছি গতকাল। সাবাটিনির কাছে ক্রিস্টোবাল্লির পুঁথির কথা শুনেছিলাম। পুঁথির গড়াতে ক্রিস্টোবাল্লি তার নিজের সম্বন্ধে বেশ কিছু লিখে গেছেন। তিনি ছিলেন মেষপালকের ছেলে। 13 বছর বয়সে সে প্রথম ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত পায়। তার কথা অবশ্য সকলেই হেসে উড়িয়ে দিয়েছিল। তারপর একের পর এক অজস্র ভবিষ্যতের ঘটনা তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। সে নিজের চেষ্টায় লিখতে ও পড়তে শেখে শুধুমাত্র এই ঘটনা লিখে রাখার জন্য। নস্ট্রাডামুসের মতোই সে নিজের মৃত্যুর সন ও তারিখ আগে থেকেই জানিয়ে গিয়েছিল। 1943-এর বাংলার মন্বন্তরের কথা ক্রিস্টোবাল্লিই লিখে গেছেন। বাংলার নাম অবশ্য করেনি, প্রাচ্যের একটা দেশ বলে বলেছে। সেই সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে তার সম্বন্ধে অবশ্যই অনেক তথ্য আছে। হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পও বাদ যায়নি। সুমা জিজ্ঞাসা করলো, ও জাপান সম্বন্ধে কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা? তাতে সাবেটিনি বলল, তোমাদের রাজা হিরোহিতো সম্বন্ধে একেবারে নাম উল্লেখ করে বলা আছে। তিনি যে দীর্ঘকাল জীবিত থাকবেন সে কথাও বলা আছে। তাছাড়া হিরোশিমা নাগাসাকির কথা তো আছেই, যেমন নস্ট্রাডামুসে ছিল। সুমা দেখলাম এই নতুন প্রাণী ব্যাপারে একটু সন্দিহান। বলল, মানুষের 20 শতাব্দীতে যা করেছে, এই পৃথিবীতেই কোনো প্রাণী তার চেয়ে বেশি উন্নত কিছু করতে পারবে এরকম আমার বিশ্বাস হয় না। সন্ডার্স আর কোল দুজনেই এই ব্যাপারে যাকে বলে ওপেন মাইন্ডেড। কোল বলছে, এই প্রাণী যদি থেকেও থাকে তাহলে আমি প্রথমেই অনুসন্ধান করব এরা অলৌকিককে বিজ্ঞানের আওতায় এনে ফেলতে পেরেছে কিনা। আমাদের অনেক বিজ্ঞানী অলৌকিক ঘটনাকে হেসে উড়িয়ে দেয়, অথচ সেগুলো যে কি করে ঘটছে তার কোনো সন্তোষজনক জবাব দিতে পারে না। সন্ডার্সের উৎসাহের কোনো অন্তই নেই। ও বারবার বলছে, লা পেরুজ যা লিখে গেছে তা তো মিথ্যা হতে পারে না। সে ছিল অতি বিখ্যাত পর্যটক। কথা হচ্ছে সেই প্রাণী এখনো আছে নাকি। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, শুধু একটা দ্বীপে নিজেদের আবদ্ধ রেখে পৃথিবীর অন্য কোনো অংশের সঙ্গে যোগ স্থাপন না করে একটা জাত কি করে এত উন্নত অবস্থায় বেঁচে থাকে। টেকনোলজিতে উন্নতি করতে গেলে তো যন্ত্রপাতি লাগে, সেই যন্ত্রপাতি তৈরি করার মাল মশলা ওই একটা দ্বীপেই রয়েছে। এইসব প্রশ্নের কোনো উত্তরই অবশ্য সিঙ্গাপুরে বসে পাওয়া যাবে না। তবে আমার মনেও যে একটা অবিশ্বাস ধারা বাঁধেনি তা নয়। এসব ব্যাপারে ধাপ্পাবাজির উদাহরণেরও অভাব নেই। আমাদের দিনেরই একজন লোক যে প্রাচীন কালের হাতের লেখা অনুকরণ করতে পারে, সে মাসখানিক পরিশ্রম করলেই একটা 500 বছরের পুরনো পাণ্ডুলিপি তৈরি করে ফেলতে পারে। যিনি এই পুঁথি আবিষ্কার করেছেন তিনি কিরকম লোক সেটা জানা দরকার। সেপ্টেম্বর 27, প্রশান্ত মহাসাগর। আমরা পশ্চিমেই রওনা হয়েছি। সুমার এই যানটির কোনো তুলনা নেই। ম্যাপে দেখে আন্দাজ হয় আমাদের 7500 মাইলের মতো যেতে হবে। আমরা এখনো পর্যন্ত দিনে গড়ে 500 মাইলের মতো চলেছি। দরকার হলে এর চেয়ে বেশি যাওয়া যায়, কিন্তু এখনো অবধি সেটার কোনো প্রয়োজন বোধ করিনি। সন্ডার্স একটা লেখা নিয়ে এসেছে, নাম লোগোস, যেটা 5 জনেও খেলতে পারে। ইংরেজি শব্দ রচনার খেলা।
ভেবেছিলাম সুমা আর সাবাটিনির অসুবিধা হবে, কিন্তু দেখছি এরা ভাষাটা ভালো বলতে না পারলেও পড়াশোনা করেছে অনেক অনেক, ফলে শব্দের স্টক রীতিমতো ভালো। লেখাটা খেলে আমাদের অনেকটা সময় কেটে যায়। সুমা সঙ্গে করে একেবারে হালের ইলেকট্রিক আবিষ্কারের কিছু নমুনা নিয়ে এসেছে। তার মধ্যে একটা খুবই চমকপ্রদ। তুমি হয়তো প্যারিসে গেছো বাজার করতে, অথচ ফরাসি ভাষা জানো না। তুমি ইংরেজিতে তোমার চাহিদা জানালে এই যন্ত্র তৎক্ষণাৎ সেটা ফরাসি ভাষায় রূপান্তরিত করে দেয়। আমাদের ওখানে কতদিন সময় লাগবে তা আমরা জানি না। নিজেদের মধ্যে আলোচনা করে 10 দিনের মতো জামা কাপড় এনেছি। প্লাস্টিকের তাঁবুতে থাকবো আর টিনের খাবার খাবো। অক্টোবর 3, প্রশান্ত মহাসাগর, 41 নর্থ বাই 161.5 ওয়েস্ট। আজ আধ ঘন্টা আগে আমরা এই দ্বীপেই পৌঁছেছি। আদৌ যে একটা দ্বীপ রয়েছে এই ল্যাটিচুড লঙ্গিচুডে, তাতেই আমরা উৎফুল্ল। বিচিত্র দ্বীপ, কোনো গাছপালা নেই, সবুজ বলতে কিছুই নেই, কেবল বালি, পাথর আর শুকনো মাটি। মশা ছাড়া এখনো কোনো প্রাণীর সাক্ষাৎ পর্যন্ত পাইনি। কোনো রকম সরীসৃপ প্রাণীও চোখে পড়েনি। পাখি বা জানোয়ার তো দূরের কথা। দ্বীপটা কত বড় সেটা এখনো আন্দাজ করে উঠতে পারিনি। তবে এটা প্রায় জোর দিয়েই বলা যায় যে এখানে যদি কোনো প্রাণী থেকেও থাকে তাহলে সভ্যতার স্তরে তার বেশ নিচেই স্থান পাবে। সভ্য মানুষ হলে বাসস্থানের চিহ্ন তো থাকবেই। এখানে যত দূর চোখ যায় একটা বাড়িও চোখে পড়ে না। আমাদের সকলেরই মনে একটা আশঙ্কা রয়েছে যে এত দূর এসে হয়তো ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। এখন দুপুর 2টো। আজকের দিনটা যে এখানে থাকা উচিত সেটা সকলেই বোধ করছে। দ্বীপটা একটু ঘুরেও দেখা উচিত। দূরের দিকে চাইলে মনে হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই অংশটা তার চেয়ে খানিকটা উঁচু এবং মোটামুটি মসৃণও বটে। এখনো লাঞ্চ হয়নি। ক্রোল আর সন্ডার্স মিলে খাবার আয়োজন করছে। আমারও বোধহয় হাত লাগানো উচিত। লেখা বন্ধ করি। 5 অক্টোবর। কথাটা লিখেও আনন্দ। আমাদের অভিযান সফল হয়েছে। এই দুদিনের ঘটনা নিয়ে একটা বই লেখা যায়। আমি ডায়েরিতে যতটা পারছি লিখছি। প্রথম দিন লাঞ্চের পর আমরা 5 জন বেরোলাম দ্বীপের মাঝের অংশ লক্ষ্য করে। যত হাঁটছি তত বুঝছি যে জমিটা ধীরে ধীরে উঁচু হচ্ছে এবং মসৃণ। নুড়ি, পাথর ইত্যাদিও ক্রমশ কমে আসছে। এই মসৃণতা কিন্তু এমন দ্বীপের এমন জমিতে স্বাভাবিক নয়। সুমা একবার হাঁটা থামিয়ে মাটিতে উপুর হয়ে বসে জমির উপর হাত বুলিয়ে পরীক্ষা করলো এবং মন্তব্য হলো, ভেরি স্ট্রেঞ্জ। প্রায় 45 মিনিট হাঁটার পর একটা জায়গায় এসে পড়লাম যেটাকে মনে হলো দ্বীপের উচ্চতম অংশ। বিশেষ দ্রষ্টব্য, মাটিতে একটা গোল গর্ত যার ব্যাস আন্দাজ 1.5 মিটার। সেটার দিকে এগিয়ে ভালো করে দেখেও বোঝা গেল না তার ভিতরে কি আছে। সেটা যে গভীর তাতে সন্দেহ নেই, কারণ চোখে যা দেখা যাচ্ছে তা হলো দুর্ভেদ্য অন্ধকার। ক্রোল আতপাগল লোক, সে গর্তটার কাছে মুখ নিয়ে তারস্বরে চিৎকার করলো, কোনো উত্তর নেই, অথচ বেশ বোঝা যাচ্ছে গর্তটা প্রাকৃতিক নয়। এমন নিখুঁত বৃত্ত মানুষ বা মানুষ জাতীয় কোনো প্রাণীর কাজ হতে বাধ্যই। আমরা আরো কিছু দূর এগিয়ে গেলাম। এদিকে জমিটা ক্রমশ ঢালু হয়ে নিচে নামছে। আমরা এসেছি প্রায় 4 মাইল। এই গর্ত যদি ওই দ্বীপের কেন্দ্রস্থল হয় তাহলে ওদিকেও আন্দাজ 4 মাইল জমি তো রয়েইছে। ঢালুর ওপাশেও আমরা বাসস্থানের কোনো চিহ্নই দেখতে পেলাম না। কিছু দূর গিয়ে আমরা ফেরার পথ ধরলাম। গর্তটা দেখে সকলেই উত্তেজিত, কিন্তু তার মানে কেউ বুঝতে পারছে না। ক্যাম্পে ফিরতে ফিরতে 5টা বেজে গেল। এতটা পথ হেঁটে সকলেরই বেশ ক্লান্ত লাগছিল। আমাদের তাঁবুগুলো খাটানো হয়ে গেছিল। 3টে তাঁবু, একটায় ক্রোল আর সান্ডার্স, একটায় আমি আর সুমা, আর একটায় সাবাটিনি।
আমরা যে যার ক্যাম্পে ঢুকে প্লাস্টিকের চাদরে শুয়ে একটু জিরিয়ে নিলাম। 5:30টায় ক্রোল সকলকে কফি এনে দিল। সাবাটিনির একটা অসুবিধা হচ্ছে, আমাদের মধ্যে একমাত্র ওকেই মশা কামড়াচ্ছে। সে বারবার শরীরের অনাবৃত অংশে চাপড় মেরে মশা মারার চেষ্টা করছে। বলল, আমার রক্তের জাতি এইরকম। আমার দেশেও মশারা আমার রক্ত খেতে খুব ভালোবাসে। 6:30টায় প্রশান্ত মহাসাগরের দিগন্তে সারা আকাশের রং ছড়িয়ে সূর্যদেব অস্ত গেলেন। এবার অন্ধকার হয়ে যাবে দেখতে দেখতে। আমি 3টে ক্যাম্পের জন্য আমার তৈরি 3টে লুমিনিম্যাক্স ল্যাম্প এনেছি। অন্ধকার হলেই সেগুলো জ্বলবে। কিন্তু সেই প্রাণী যদি থেকেও থাকে, তাহলে কখন তাদের দেখা পাওয়া যাবে? তারা কি আমাদের দেখাই দেবে না? আমাদের প্রতি কি তারা বিরূপ ভাব পোষণ করে? ক্রোলের তাঁবু থেকে ভেসে আসছে হেরে গলায় টুকরো টুকরো গাওয়া একটা জার্মান গান। সুমা পাশ্চাত্য ক্লাসিক্যাল সঙ্গীতের ভক্ত। সে একটা বেটোফোনের সিম্ফনির ক্যাসেট বার করে তার যন্ত্রে চাপাতে যাবে, এমন সময় একটা চিৎকার কানে এলো। কামাও গেছি, কামাও গেছি। সাবাটিনির গলা। আমরা হন্তদন্ত হয়ে ক্যাম্প থেকে বেরিয়ে এক শ্বাসরোধ করা দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। দ্বীপের যেটাকে আমরা মাঝের অংশ বলে মনে করছিলাম, সেখানকার জমি থেকে একটা সবুজ আলোক স্তম্ভ বেরিয়ে আকাশের দিকে বহু দূর উঠে গেছে। এটা যে একটা লেজার রশ্মি, তাতে কোনো সন্দেহ নেই। এই আলোক স্তম্ভই 100 বছর আগে দেখেছিল লা পেরুজ। সন্ডার্স বলে উঠল, It must be coming out of that hole. আমিও তাই সন্দেহ করেছিলাম। ওই গর্ত থেকেই আলোক স্তম্ভটা বেরিয়েছে। আমার মনে একটা সন্দেহের উদয় হয়েছিল, সেটা এবার বলেই ফেললাম। আমার মনে হয় এই প্রাণীরা মাটির নিচেই থাকে, তাই বাইরে এদের অস্তিত্বের কোনো চিহ্নই নেই। কিন্তু এদের সাথে যোগাযোগ করব কিভাবে? অসহিষ্ণুভাবে বলে উঠল সন্ডার্স। And in what language? প্রশ্ন করল সুমা। ঠিক কথা, এদের তো ইংরাজি জানার কোনো সম্ভাবনাই নেই। তাহলে যোগাযোগ হবে কিভাবে? এবার সুমা ক্যাম্প থেকে একটা যন্ত্র নিয়ে এলো, একেবারে হালের জার্মানি কীর্তি। তাতে কোনো সন্দেহ নেই, ছোট ক্যামেরার মতো দেখতে, তবে লেন্সের জায়গায় একটা ছোট চোঙা রয়েছে। চোঙার উল্টো দিকটা মুখের কাছে এনে সুমা স্বাভাবিক স্বরে কথা বলল, আর সেই কথার তেজ শতগুণ বেড়ে আকাশ কাঁপিয়ে দিল। তোমরা যদি ইংরেজি জানো তো আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা মানুষ, তোমাদের বিষয় পড়ে তোমাদের সন্ধানে এসেছি। 5 সেকেন্ডের মধ্যে গুরুগম্ভীর তেজস্বী কণ্ঠে উত্তর এলো। এমন যান্ত্রিক কণ্ঠ মানুষের হয় না। আমরা জানি তোমরা এসেছো। তোমরা কি ভাষায় কথা বলো সেটা জানার অপেক্ষায় ছিলাম। আমরা তোমাদের বন্ধু। বলল সুমা। আমরা তোমাদের কাছে আসতে চাই। কিভাবে আসবো? উত্তর এলো, তোমরা রশ্মির উৎসের কাছে এগিয়ে এসো, আমরা ব্যবস্থা করছি। আমরা মনে প্রবল উত্তেজনা আর কৌতূহল নিয়ে আলোক স্তম্ভের দিকে এগিয়ে গেলাম। কাছাকাছি যেতে আলো ক্রমশ ম্লান হয়ে এলো, কিন্তু তার পরিবর্তে সমস্ত জায়গায় একটা সাদা আলোয় আলোকিত হয়ে উঠল। আমরা অবাক হয়ে দেখলাম এই আলোটাও ওই গর্তের ভিতর থেকেই আসছে। আবার উদাত্ত যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল, প্রবেশ পথ দিয়ে চলন্ত সিঁড়ি নিচে নেমে এসেছে। তোমরা একে একে নেমে এসো।
নিচে তোমাদের বসার ব্যবস্থা হয়েছে। সবাই আমার দিকে চাইলো, অর্থাৎ আমাকে দলপতি হতে হবে। আমি গর্তের দিকে এগিয়ে এলাম। নিচ থেকে আলো আসছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে চলন্ত সিঁড়ি। আমি সিঁড়িতে পা দিতেই নিচে রওনা দিলাম। আমার পিছনে আরো 4 জন। শুনলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার কাহিনী ডন ফিস্কওয়ালকের ভবিষ্যৎবাণী প্রথম পর্ব। গল্পকথক অর্থাৎ প্রফেসর শঙ্কুর চরিত্রে তুহিন হালদার এবং অন্যান্য চরিত্রে পথিক হালদার। গল্পের সূত্রধার, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র পর্ব পরিচালনায় আমি পথিক হালদার। পরের বার ডন ফিস্কওয়ালকের ভবিষ্যৎবাণীর পরবর্তী পর্ব নিয়ে হাজির হবে স্টোরি ম্যানিয়া। শেষ হলো আজকের গল্প ডন ফিস্কওয়ালকের ভবিষ্যৎবাণী প্রথম পর্ব।